এখানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের বাতকুল্লা বিজ্ঞান পরিষদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে এরকম অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করছো, এবং যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছ তাদেরকেও আমাদের সংস্থার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের সংস্থার যে সমস্ত কর্মকর্তারা এখানে রয়েছে তাদেরকেও আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানি। আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে দু একটি কথা বলছি। আমার পূর্ববর্তী বক্তা অচিন্ত ঘোষ মহাশয় ওনার যে সমাজ সংস্কারক জীবনে, মানে বিদ্যাসাগর যে একজন সমাজ সংস্কারক হিসেবে তার যে বিভিন্ন ভূমিকা, শিক্ষা ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে তার কিছু ভূমিকা, এবং সর্বোপরি যে বর্তমান সময়ে বিদ্যাসাগর কতটা প্রাসঙ্গিক এই বিষয়ে অনেকটাই বলেছেন। এর সঙ্গে আমি আর কিছু সংযোগ করছি, একই কথাগুলো পুনরাবৃত্তি না করে। দেখো, আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে চলেছি, যে সিস্টেমকে আমরা ফলো করি, এই সিস্টেম কিন্তু চালু করেছিলেন বিদ্যাসাগর মহাশয়। আমি একটু অন্য আঙ্গিক থেকে বলবো, যেগুলো বলা হয়েছে ওগুলো ছাড়াও একটু অন্যগুলো। আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে এটা চালু করেছিলেন বিদ্যাসাগর মহাশয়। কিরকম শিক্ষা ব্যবস্থা? এই যে আমরা যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে 1 2 3 4 করে আমরা প্রথমে প্রাইমারি, তারপরে আপার প্রাইমারি, তারপরে মাধ্যমিক, এই যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু চালু কিন্তু ওনার মস্তিষ্ক প্রসূত হয়েছিল। তখন একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে বাংলা ভাষায় পর্যাপ্ত বই ছিল না। বই না থাকার ফলে কি হচ্ছে যে ছেলেমেয়েরা, আর তাছাড়া দেশের সালটা তখন মোটামুটি উনি জন্মগ্রহণ করেছিলেন 1820 সালে, তার পরবর্তী সময় যখন 1840 কি 50 সালে, সেই সময়ের অবস্থা বুঝতে হবে। তখন কিন্তু শিক্ষার হার এমনিতেই খারাপ, মানুষের খাদ্যের টান রয়েছে, খাবার দাবারই মানুষের বেশিরভাগ সময় চলে যায়, তারপর দেশ পরাধীন। সেরকম অবস্থায় শিক্ষা কিছু শহুরে মানুষের মধ্যে, কিছু শহুরে বাবুদের মধ্যেই ছিল, সমাজের সকলের মধ্যে কিন্তু শিক্ষার সেই ব্যবস্থাও ছিল না, পর্যাপ্ত বিদ্যালয় ছিল না। মানে পর্যাপ্ত কি, মানে একদমই খুবই কম ছিল। আর নারীদের শিক্ষা তো ছিল সম্পূর্ণ তিমিরে, অন্ধকারে। সেরকম অবস্থায় বিদ্যাসাগর দেখলেন যে ছেলে মেয়েদের, এবং তিনি সংস্কৃত ভাষায় মহাপণ্ডিত ছিলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলা হতো। তো তিনি দেখলেন যে বাংলা ভাষায় সুপাঠ্য, ভালো সহজবোধ্য পাঠের পর্যাপ্ত বই নেই। সেই জন্য তিনি প্রথমেই দায়িত্ব নিয়ে তিনি যে বর্ণ পরিচয় বই লিখলেন, যেটা কিনা বাংলা ভাষায় সবচেয়ে বেশি বিকৃত বই। মানে আমাদের বাংলা ভাষা শিখছি কিন্তু এই বই পড়িনি বা দেখিনি এমন কেউ সম্ভবত একজনকে আমরা পাবো না। সবচেয়ে বেশি বিকৃত বই বর্ণ পরিচয়, যে বইটাতে আমাদের জীবনের পড়াশোনা শুরু হয়। এবং তারপরে আস্তে আস্তে আমাদের পড়াশোনার যে বিভিন্ন পর্যায়ে, বর্ণ পরিচয় বললাম, তারপরে কথামালা, বোধোদয়, এমনকি আরো বিভিন্ন ধরনের একটু উচ্চ লেভেলের বইও তিনি কিন্তু বিদ্যাসাগর মহাশয় কিন্তু লিখেছিলেন, শুধুমাত্র এই বাংলা শিক্ষার, মানে আমাদের মধ্যে যাতে শিক্ষার প্রসার হয় সেই জন্য। এবার যেটা সমস্যা হচ্ছিল তখন, সেটা হচ্ছে যে বাংলা ভাষায় প্রথমত নেই, দ্বিতীয়ত হচ্ছে বই নেই পর্যাপ্ত, এবং দ্বিতীয়ত হচ্ছে শুধু তো বাংলা জানলেই চলবে না, এবং বাংলা ভাষা ডেভেলপমেন্ট করতে গেলে তিনি দেখলেন যে সংস্কৃত ভাষাও জানতে হবে। তিনি তখন এক কাজ করলেন যে আমাদের পশ্চিমবঙ্গে তিনি বাংলা শিক্ষার সাথে সাথে সংস্কৃতটাও কম্পালসারি হিসেবে রাখলেন, এবং আরেকটি শিক্ষার গুরুত্ব তিনি খুব ভালো মতো বুঝতে পেরেছিলেন। কারণ তিনি তো একজন আধুনিক চিন্তা ভাবনার লোক ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের উন্নতি তখনই হবে যখন আমরা পাশ্চাত্যের সঙ্গে নিজেদেরকে মেলবন্ধন ঘটাতে পারবো। আর পাশ্চাত্যের সঙ্গে মেলবন্ধন ঘটানোর প্রথম যে ভাষাগত সমস্যা, সেটা হচ্ছে ইংরাজি। তিনি কিন্তু রীতিমতো সংস্কৃতের সাথে প্যারালালি ইংলিশ শিক্ষারও, মানে ইংরাজি শিক্ষারও চালু করেছিলেন, এবং তিনি ভেবেছিলেন যে সংস্কৃত এবং ইংরাজি শিক্ষা পরস্পর হাত ধরেই বাংলার কিন্তু, মানে বাংলা শিক্ষার উন্নতি হবে। এই নিয়ে তাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন ইংরেজ সাহেব যখন এই শিক্ষা নিয়ে পর্যালোচনা করেছেন, তখন বলেছেন যে সংস্কৃত এবং ইংরাজি দুটি ভিন্ন ধারার, ভিন্ন ভাবধারার চিন্তা ভাবনা, এর মধ্যে অনেক সমস্যা তৈরি হতে পারে ছাত্রছাত্রীদের মধ্যে। কিন্তু তিনি তার চিন্তা ভাবনায় অনড় ছিলেন। তিনি দেখেছিলেন যে আমাকে যদি দেশ বিদেশের বিভিন্ন খবর, বিজ্ঞান ইত্যাদি জানতে হয়, তাহলে আমাকে ইংরাজি জানতেই হবে। সেই সাথে আমাকে যদি বাংলা ভাষার ডেভেলপমেন্ট, উন্নতি করতে হয়, তাহলে আমাকে সংস্কৃত জানতেই হবে। তোমরা ভালো করে দেখো, তোমাদের পড়াশোনার পাঠের মধ্যেও কিন্তু সেটা এখনো ইনক্লুড রয়েছে। আমরা ছোটবেলা থেকে কিন্তু ইংরাজি পড়ি, আবার 7 8 গিয়ে আমরা সংস্কৃত পড়ি, আর বাংলা তো আছেই। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বাংলার সাথে সাথে কেন আমরা সেগুলো পড়ি? সে তার যে সুদূর প্রসারী ভাবনা 150 বছর আগে কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। এই যে বিদ্যালয় শিক্ষায়
আমাদের যে টাইম পিরিয়ড, যে এই সময় থেকে এই সময় স্কুল হবে, এই হচ্ছে তার রুটিন হবে, এই সময়ে এতটা টাইম ক্লাস পিরিয়ড হবে, স্কুলে বিভিন্ন ইন্সপেক্টর আসবে, উনি নিজে বিভিন্ন স্কুলে ইন্সপেক্টর হয়ে গেছেন, নদিয়া জেলাতে পর্যন্ত উনি ইন্সপেক্টর হয়ে এসেছেন। শোনা যায় যে আমাদের কাছাকাছি একটি গ্রাম আছে মানজোয়ান, সেখানকার শ্যামাচরণ বিদ্যাপীঠ এবং তার যে প্রাইমারি স্কুল, সেখানে তিনি নিজে ভিজিটে এসেছিলেন। এবং নদিয়া জেলার বিভিন্ন জায়গায়, নবদ্বীপে তিনি গেছেন, বিভিন্ন জায়গাতে তিনি কিন্তু ভিজিট করেছেন, মানে তিনি ইন্সপেক্টর হিসেবে এসেছেন। অর্থাৎ স্কুলে যে ইন্সপেকশন সিস্টেম, হ্যাঁ, স্কুলে পড়াশোনাতে আসে না ইন্সপেক্টর, সে কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের সময় থেকেই কিন্তু উনি কিন্তু চালু করেছিলেন। এই যে ছাত্রছাত্রীরা গরমের ছুটি, আমরা তো ক্রান্তীয় অঞ্চলে বসবাস করি, আমাদের এখানে গরমকালে প্রচন্ড গরম পড়ে, যে কারণে আমাদের স্কুলে আসা যাওয়া পড়াশোনার সমস্যা হয়, তার মস্তিষ্ক প্রসূত কিন্তু গরমের ছুটি। বিদেশে শীতকালে সব ওদের ওখানে উইন্টার, ওরা ওখানে হচ্ছে সামার ক্যাম্প করে বিদেশে, কিন্তু আমাদের এত গরম, আমরা তো সামার ক্যাম্প করতে পারি না, গরমকালে কি করে আমরা ক্যাম্প করব? তিনি দেখলেন গরমকালে ছেলে মেয়েদের ছুটি দিতে হবে, নাহলে পড়াশোনা হবে না। এবং সর্বোপরি আরো অনেক আধুনিক চিন্তা ভাবনা, ওই সময় তিনি ছাত্রছাত্রীদের জন্য এরকম কার্পেটে বসে পড়াশোনা বলেছিলেন, যে এরকম ঝুঁকে পড়লে পড়াশোনা, মেরুদণ্ড সোজা না থাকলে পড়াশোনা ভালো হয় না, ঘুম পাবে, ভালো পড়াশোনা হবে না, তাদের জন্য ওই সময়ে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করেছিলেন। ভাবো তো, 150 বছর আগে। তাহলে আমাদের যে পঠন পাঠনের যে সিস্টেম আমরা এখনো ফলো করে আসছি, সেটা কিন্তু সেই বিদ্যাসাগর মহাশয় কিন্তু অনেক আগে চালু করেছিলেন। স্কুল ইন্সপেকশন থেকে শুরু করে, আরো বলা হয়নি, তিনি স্কুলে কিন্তু বেতন চালু করেছিলেন। সবার মনে হতে পারে যে বেতন কেন চালু করেছিলেন, বেতন চালু করা তো ভালো কথা নয়, মানে তখনকার সময় তিনি এই কারণে বেতন, খুব ন্যূনতম বেতন, কিন্তু বেতন চালু করেছিলেন কারণ যখন কেউ একটা ন্যূনতম পয়সা দিয়ে পড়বে, তখন সে পড়াশোনার গুরুত্বটা বুঝবে, তার অভিভাবকরা খোঁজ খবর নেবে যে আদৌ এই পয়সাটা ব্যয় করলাম পড়াশোনা করছে কিনা। সেই সাথে সাথে এটাই বলি, তিনি কিন্তু আবার ছেলে মেয়েদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছিলেন, যারা ভালো পড়াশোনায়, তাদের জন্য পড়াশোনায় বেতন যাতে বাধা না হয়, সেজন্য বৃত্তির ব্যবস্থা। তাহলে দেখো, আমরা এখন যে সিস্টেমের সঙ্গে চলছি, মাইনে দেওয়া, স্কুলে সামান্য হলেও মাইনে দেওয়া, তারপরে আমরা বিভিন্ন রকমের স্কলারশিপ পাই, সব কিন্তু বিদ্যাসাগর, গরমের ছুটি পাই আমরা, সব কিন্তু বিদ্যাসাগর মহাশয় কিন্তু চালু করেছিলেন। তারপরে আমি বললাম যে এই যে সংস্কৃত এবং ইংলিশ পড়াশোনার মধ্যে কম্পালসারি আনতেই হবে, এ কিন্তু তারই মস্তিষ্ক প্রসূত। অর্থাৎ 150 বছরের বেশি সময় হয়ে গেছে, কিন্তু তার সিস্টেম থেকে আমরা বেরোতে পারিনি, বা আমরা বেরোতে চাইও না, কারণ উনি ওই সময় যা ভেবেছিলেন এখনো কিন্তু সমভাবে প্রাসঙ্গিক। যে জন্য আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের বর্তমান সমসাময়িক সময় বিদ্যাসাগর কতটা প্রাসঙ্গিক। আমি শিক্ষা ব্যবস্থার দিক থেকে বললাম, নারী শিক্ষা তো অনেক বলার আছে, মানে নারী হচ্ছে আমাদের সমাজের অর্ধেক, আমরা যদি অনুপাতে দেখি মেয়েরা হচ্ছে সমাজের অর্ধেক, তো সমাজের অর্ধেক নারী যদি পড়াশোনায় যদি সুযোগ না পায়, তাহলে তো সমাজ অর্ধেকই পিছিয়ে থাকবে। আর একটা প্রবচন আছে যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, বাবা মা তো চলে যাবে কাজে, বাবা তো চলে যাবে কাজে, বাচ্চাটা তো পড়ে থাকবে মায়ের কাছে। মা যদি শিক্ষিত হয়, তাহলে তার সন্তানও শিক্ষিত হবে। অ্যাকচুয়ালি বিদ্যাসাগরের এই চিন্তা ভাবনার পেছনে তার মায়ের কিন্তু বিশাল অবদান। তার মা কিন্তু খুব আধুনিক চিন্তা ভাবনা ছিলেন, তার ফলে বিদ্যাসাগরের মধ্যেও সেই চিন্তা ভাবনা এসছে। এবং শুধু চিন্তা ভাবনা না, তার মধ্যে একটা একগুঁয়েমি স্বভাব ছিল, অনেক সময় এটা দরকার। একগুঁয়েমি স্বভাবটার জন্যই তিনি অনেক বাধা বিপত্তি আসা সত্ত্বেও তিনি যেটা করব ভেবেছেন সেটা করেই ছেড়েছেন। এবং তাহলে এই যে বিভিন্ন ক্ষেত্রগুলো আমি বললাম, আরো অনেকগুলো ক্ষেত্র আছে বিদ্যালয় শিক্ষার, যেগুলো কিনা বিদ্যাসাগর মহাশয় চালু করেছিলেন। অবৈতনিক শিক্ষা, গরমের ছুটির ব্যবস্থা, তারপরে পরীক্ষা ব্যবস্থা, তারপরে বাংলার সাথে সাথে অন্যান্য সাবজেক্টকে ইনক্লুড করানো, স্কুলে ইন্সপেকশন সিস্টেম, এই সব কিছু বিদ্যাসাগর মহাশয়ের আলোচনা, মানে উনার মস্তিষ্ক প্রসূত সেগুলো আমরা এখনো বহন করে চলেছি। তাছাড়া আমরা তার যে বিষয়গুলো পূর্ববর্তী বক্তা অচিন্ত স্যার বলেছেন, যে তিনি ভীষণভাবে সমাজ সংস্কারক ছিলেন, আধুনিক চেতা ছিলেন। তিনি তার নিজের সন্তানকে বিধবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, যেটা এখনকার দিনে আমরা 150 বছর আগে ভাবতেই পারি না। তার তখনকার সেই আধুনিক চিন্তা ভাবনায় তিনি যখন মানুষের কাছ থেকে বিভিন্ন মতামত নিয়ে সই নিয়েছিলেন, যা সই জমা পড়েছিল ওই বিধবা বিবাহের পক্ষে, বিপক্ষে তার চেয়ে অনেক বেশি সই জমা পড়েছিল। এবং বহু শিক্ষিত লোকেরা সেই বিপক্ষে সই করেছিলেন, যে এটা হলে সমাজে একটা বাজে প্রভাব পড়বে। কিন্তু তিনি খুবই একগুঁয়ে ছিলেন, এবং ইংরেজরা এই বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করতে চেত না, কারণ ভারতের সংস্কৃতিতে তারা এগুলো চেত না। কিন্তু বিদ্যাসাগর মহাশয় এবং তার পূর্ববর্তী রাজা রামমোহন রায়, তারও অবদান প্রচুর, তার দেখানো পথকেই অনেকটা অনুসরণ করেছেন বিদ্যাসাগর। তো যাই হোক, এইভাবে তিনি আমাদের সমাজ সংস্কারে, শিক্ষা সংস্কারে
তিনি ব্রতী হয়েছেন এবং তিনি যা করেছেন মানে প্রকৃত অর্থে বললে হয়তো অনেকে সমালোচনা করতে পারে, আমাদের বাঙালিদের শিক্ষক দিবস আসলে ওনার জন্মদিনই পালন করা উচিত বলে আমার মত। কারণ আমাদের বাঙালিদের এই শিক্ষা, নারী শিক্ষা থেকে শুরু করে বিদ্যালয় শিক্ষার যাবতীয় বিষয়ে ওনার যা অবদান, ওনার জন্মদিনটাকে আমাদের পালন করা এবং ওনার যে চিন্তা ভাবনা সেগুলো আমাদের মননে রাখা দরকার। আমাদের বাতকুল্লা বিজ্ঞান পরিষদও তো কুসংস্কারের বিরুদ্ধে লড়ে, শিক্ষার বিষয়ে বিভিন্ন কাজকর্ম করে। তোমরা জানো যে আমরা বই মেলার আয়োজন করি তোমাদের সহযোগিতা সাহায্য নিয়ে, আমরা সেখানে বিভিন্ন বিজ্ঞান মডেল বিভিন্ন কিছু করি। আমরাও চেষ্টা করি যে পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়ের দেখানো যে পথ, যেখানে কিনা কুসংস্কার থাকবে না, যেখানে কিনা শিক্ষার খুব গুরুত্ব থাকবে, সেই পথকে আমরাও অনুসরণ করি। এবং আমাদের সাথে সাথে আশা করি তোমরা যারা দেখছো, যারা এখানে বসে রয়েছো, তারাও ওনার পথ আদর্শকে অনুসরণ করবে। বিদ্যাসাগর যতই 150 বছর আগেকার তার মানুষ থাকুন না কেন, আমার মনে হয় তার প্রাসঙ্গিকতা এখন তো আছেই, ভবিষ্যতে আরো 100-200 বছর বা তারপরেও তিনি আমাদের কাছে সমভাবে প্রাসঙ্গিক থাকবেন। তো এরকম একজন মানুষের জন্মদিনে আমাদের বাতকুল্লা বিজ্ঞান পরিষদের এই অনুষ্ঠান এবং সর্বোপরি এখানে ছাত্রছাত্রীর উপস্থিত আছে, এটা সত্যি খুব আনন্দের। এবং এই বলে আমি আমার আজকের খুব সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।